প্রথম স্থান অধিকারী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি। আমাদের ফিনান্স ফার্স্ট পেপার তৃতীয় চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার, টাইম ভ্যালু অফ মানি বা অর্থের সময় মূল্য। তো আজকে আমরা যেই তিনটা টপিক আলোচনা করব, অর্থের সময় মূল্যের ধারণা আলোচনা করব, অর্থের সময় মূল্যের অগ্রাধিকারের কারণ আলোচনা করব, অর্থের সময় মূল্যের গুরুত্ব আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পাঠ শেষে তোমরা অর্থের সময় মূল্যের ধারণা ব্যাখ্যা করতে পারবে, অর্থের সময় অগ্রাধিকারের কারণ সম্পর্কে বর্ণনা করতে পারবে, অর্থের সময় মূল্যের গুরুত্ব আলোচনা করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, চ্যাপ্টারটি শুরু করার আগে আমি তোমাদেরকে বলে রাখি, এই চ্যাপ্টারটি খুবই 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 গুরুত্বপূর্ণ, অর্থাৎ ফিনান্সের জান বলা হয় এই চ্যাপ্টারটিকে। কারণ if you do not have any knowledge of the time value of money, then your finance concept is 100% zero. অর্থাৎ এই অর্থের সময় মূল্য বা টাইম ভ্যালু অফ মানি, এই অধ্যায়টা আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায়ের সাথে আরো কয়েকটি অধ্যায়ের মিল আছে। অষ্টম অধ্যায় মূলধন বাজেটিং, বিনিয়োগ সিদ্ধান্ত, এই চ্যাপ্টারের মিল আছে। ষষ্ঠ অধ্যায় আমাদের কিছু সূত্র আছে, সেটার মিল আমরা পাবো এই অধ্যায়ের সাথে। এবং কি এই চ্যাপ্টারটার উপর বেস করে আমাদের প্রথম অধ্যায়েরও বেশ কিছু থিওরি আছে, ওই থিওরি গুলো আমাদের এই অধ্যায়ের সাথে মিলে। তো সবাই কেয়ারফুলি আমরা এই চ্যাপ্টারটি করার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা চ্যাপ্টারটি শুরু করার আগেই আমি এখন একটি সাউন্ড শোনাচ্ছি, তোমরা সাউন্ডটা একটু মনোযোগ সহকারে সবাই শোনার চেষ্টা করো। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের সবার মনে একটি ছবি ভেসে উঠছে, ঈদ মুবারক। অর্থাৎ এই শব্দটি বা এই সাউন্ডটি শোনা মাত্রই আমাদের মনের ভিতরে যেটা ভেসে ওঠে সেটা হলো আমাদের ঈদের দিন বা ঈদের একটি আমেজ তৈরি হয়। ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তো এই যে ঈদের দিন, তোমাদের এখন যেরকম ঈদ মানে খুশি, আমাদের ছোটবেলায়ও আমরা যখন ছোট ছিলাম আমাদের সময়ও ঈদ কিন্তু একটি খুশির দিন ছিল। তো এই খুশির কারণ কেন? ঈদ মানে খুশি, ঈদ হলো আমাদের স্বাধীনতা দিবস, তাই না? অর্থাৎ ঈদে আমাদের পড়াশোনা করার দরকার হয় না, বাবা মাও পড়াশোনার প্রেসার দেয় না। তবে ঈদে আরেকটি মজার কাজ হয় বা খুশির আরেকটি কারণ হয়। সেই কারণটা কি? আমি এই প্রশ্নটা রাখার সাথে সাথেই আমার বিশ্বাস সবার মনেই হয়তো ভেসে উঠছে সেই কারণগুলো। তোমরা কিছু টাকা পয়সার ছবি দেখতে পাচ্ছ, 20 টাকার নোট, 50 টাকার নোট। হ্যাঁ, রাইট, তোমরা সঠিক ধরতে পেরেছো। ঈদ আসার সাথে সাথে আমাদের ঈদের সাথে ঈদের সালামি বা সালাম করার সাথে সাথে আমরা যে টাকা পাই সেটাও আমাদের সামনে চলে আসছে মাথার ভিতরে, তাই না? রাইট। আর যেহেতু আমরা অর্থের সময় মূল্য নিয়ে কথা বলতেছি, আমরা ফিনান্স অর্থায়ন নিয়ে কথা বলতেছি, স্বাভাবিক আমাদের গান বাদ্য আয়োজন উৎসব সবকিছুর ভিতরেই টাকা পয়সার গন্ধ থাকতে হবে। কারণ আমরা প্রথম চ্যাপ্টারই বলে আসছি, উইদাউট মানি এনি ড্রিমস ক্যান বি ফানি। তো যাই হোক, ঈদের দিনে কেউ চিন্তা করবে সেমাই খাবে, ঈদের দিনে কেউ চিন্তা করবে আজকে আমার পড়াশোনা করার দরকার নাই, হ্যাঁ সবাইকে আমরা ঈদ মোবারক জানাবো। ঈদের দিনে কেউ চিন্তা করবে আজকে আমার খুশির দিন, আমরা নতুন জামা কাপড় পরবো। বাট অ্যাজ এ ফিনান্সের স্টুডেন্ট বা অর্থায়নের স্টুডেন্ট হিসাবে তুমি আমি চিন্তা করব ঈদের দিন মানেই এখানে আমার অর্থের কিছু যোগান হবে, অর্থাৎ টাকা পয়সার কিছু আগমন ঘটবে, অর্থাৎ সোর্স অফ ফিনান্সিং হবে। রাইট, আমরা তো ফিনান্সের স্টুডেন্ট, তাই ফিনান্সের কনসেপ্ট থেকেই আমরা আমাদের কথাবার্তা আমাদের চিন্তা ভাবনা চিন্তা করবো, তাই না? তোমরা হয়তো এখন 20 টাকা 50 টাকার নোট না আরো বেশি তোমরা পাও, ধরো 100 টাকার নোট, 500 1000 টাকার নোটও অনেকে পাও। কিন্তু মজার বিষয় হলো আমরা যখন ছোট ছিলাম আমরা 5 টাকার নোট
পেতাম, 2 টাকার নোট পেতাম, এমনকি আমার এখনো মনে আছে আমি 1 টাকার নোটও পেয়েছি। বাদ ভাঙা খুশি ছিল। অর্থাৎ সালাম করার সাথে সাথে চাচিরা বা খালারা বা মামিরা যখন আমাদের 1 টাকা দিত বা 2 টাকা দিত, তখন আমরা অনেক খুশি হইতাম। এই 1 টাকা 2 টাকার নোট কখন পেতাম? এখন তো আসলে ভিক্ষুকরাও 1 টাকা 2 টাকা নেয় না, তাই না? আমরা যদি একজন ভিক্ষুকের কথা চিন্তা করি, শিক্ষার্থী বন্ধুরা, তুমি একজন ভিক্ষুক তোমার কাছে টাকা চাইলো, তুমি যদি 1 টাকা নেও, তাহলে ভিক্ষুক উল্টা তোমাকে 2 টাকা দিয়ে বলবে, যা বাজান, তোর কাছে টাকা লাগবে না, তুই তো আমার চেয়েও অনেক বেশি ভিখারি। তাই না? হ্যাঁ। তার মানে আমরা ছোটবেলায় 1 টাকা 2 টাকা ঠিকই পেতাম, কিন্তু এখন আসলে 1 টাকা 2 টাকা সালামি দেওয়া হয় না। এখন 100 টাকা, 200, 500, 1000 এরকম দেওয়া হয়। তো আসলে ছোটবেলায় আমরা 1 টাকা 2 টাকা পেতাম, ওইটা আমরা অনেক খুশির কারণ ছিল। তখন 1 টাকা 2 টাকা দিয়ে অনেক কিছু কেনা যেত। আজ থেকে প্রায় 20 বছর আগের কথা বলতেছি, যখন তোমাদের মতো এই সময় আমার জীবনে ছিল। ধরো ইন্টার পাস, এসএসসি পাস করেছি, বা এসএসসি পরীক্ষার্থী, বা ক্লাস 8 এর স্টুডেন্ট, বা ইন্টার ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। তো তৎকালীন সময় আমরা এই এক টাকা বা 2 টাকার জিনিস দিয়ে আমরা কিন্তু অনেক কিছু কিনতে পারতাম। ঠিক আছে? এই বাচ্চাটার মতো আমাদের খুশির কারণ ছিল। ধরো আমি আমার জীবন থেকে বলি, আমরা আমার ঈদের দিনের শুরুতেই আমরা 2 ভাই আমার আম্মাকে সালাম করতাম। সালাম করার সাথে সাথে সালামের মানে জবাব হিসাবে বা সালাম হিসাবে আম্মা আমাদের 2 ভাইকে 10 টাকা 10 টাকা 2টা নোট ধরাই দিত। তো এই 10 টাকার নোট দিয়ে কি করতাম জানো? 10 টাকার নোট দিয়ে আমরা তখন একটা খুব মজার বিষয় ছিল, ঈদের দিন একটা পিস্তল পাওয়া যেত। তোমরা আবার ভাইবো না স্যার পিস্তলের কথা বলতেছে বা স্যার আমাদের সন্ত্রাসী কার্যক্রমের উৎসাহ দিচ্ছে, না বন্ধুরা। আসলে তৎকালীন সময়ে ছোট্ট একটা পিস্তল পাওয়া যেত, টিনের পিস্তল। এটার দাম ছিল 5 টাকা। এরপর পিস্তলের ভিতরে টাস টাস শব্দ হইতো, মানে কার্টিস পাওয়া যেত। ওই কার্টিসের দাম ছিল 1 টাকা। তো 5 টাকা দিয়ে আমরা একটা পিস্তল কিনতাম, টিনের পিস্তল। পিস্তলটা আবার ফোল্ড করা যাইতো, মানে ভাঙা যাইতো। আর যে কাজটা করতাম, তোমার ওই 1 টাকা দিয়ে 2 টাকা দিয়ে আমরা 2টা বারুদ কিনতাম, হলুদ লাল রঙের বারুদ গুলো ছিল। ওইটা কাগজের ছিল, পেঁচাই পেঁচে ওই পিস্তলের ভিতরে ঢুকাই রাখা লাগতো। পরে টিপ মানে দিলে, ট্রিগার চাপলে টাসটা শব্দ হইতো। আর তখন এক ধরনের বোমা পাওয়া যেত, লাদেন বোমা। বিষয়টা এরকম ছিল, মানে রকেট বোমা অনেকে বলতো। তো ওই বোমার ভিতরে ওই যে কার্টিসের যে কাগজের ভিতরে যে বারুদ থাকতো, ওগুলো ছোট্ট করে আমরা কেটে কেটে ওইটার ভিতরে দিয়ে উপরে মানে ওইটা আটকাইয়ে উপরে মারতাম, আর ওইটা নিচে পড়ার সাথে সাথে ঠাস ঠাস শব্দ হইতো। এরপর পটকা বোমা পাওয়া যেত। পটকা মানে এটা ছিল ধরো 2 টাকা, 2 টাকার মতো দাম। এরপরও আমাদের হাতে 1 2 টাকা থাকতো। তার মানে 10 টাকা দিয়ে আমরা একটা পিস্তল কিনতাম। এরপর একটা 1 টাকার বা 2 টাকার বারুদ কিনতাম, একটা লাদেন বোমা কিনতাম, একটা পটকা কিনতাম। তারপরও না আমাদের হাতে 1 2 টাকা থাকতো। বাট আজকে এগুলো অনেক আগের আগের বছরের ঘটনা, প্রায় 15 20 বছর আগের। কিন্তু এখন দেখো আমাদের তো সালামই 10 টাকা দেয় না। আর 10 টাকা যদি আমাদের সালাম দেওয়াও হয়, তাহলে আমরা এইসব জিনিস কেনার জন্য যে দোকানগুলো বসে, ওই দোকানে যাইতে আমাদের রিক্সা ভাড়াও তো 10 টাকা চলে যাবে। তার মানে যেই 10 টাকা দিয়ে 20 বছর আগে আমরা কত কিছু কিনতাম, তাই না? আমাদের জীবনে, তোমাদের স্যারদের জীবনে, কিন্তু আজকে তোমরা 10 টাকা দিয়ে আসলে তেমন কিছুই কিনতে পারো না। তার মানে শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলতে পারি যে এই সময়ের পরিবর্তনে, সময় যত পরিবর্তন হয়, অর্থের মূল্যেরও তত পরিবর্তন হয়। অর্থাৎ সময়ের পরিবর্তনে অর্থের মূল্যের একটা চেঞ্জ ঘটে। এইটাই হলো অর্থের সময় মূল্য। অর্থাৎ আমরা সবসময় শিখে আসছি অর্থের মূল্য, কিন্তু আজকে আমরা নতুন করে জানলাম অর্থের সময় মূল্য। তোমরা হয়তো ছোটবেলায় রচনা লিখেছো সময়ের মূল্য, তাই না? ভ্যালু অফ টাইম। আর এখন তোমরা জানলা অর্থের সময় মূল্য। তার মানে সময়ের সাথে অর্থের একটা নিবিড় সম্পর্ক জড়িত, যেটা মাত্র তোমাদেরকে উদাহরণ দিয়ে আমি বুঝাইলাম যে ছোটবেলায় আমরা কত কিছু কিনতে পারতাম যে 10 টাকা দিয়ে। বাট টুডে উই ক্যান নট অ্যাফোর্ড the same product, we cannot purchase or buy the same product at টাকা 10 that we could before 20 years ago. এরপর তোমরা শুনেছো শায়েস্তা খায়ের আমলে 1 টাকায় 40 মণ চাল পাওয়া যেত। এমনকি স্বাধীনতার পরেও 1 টাকায় প্রায়
2 কেজির উপরে চাল পাওয়া যেত, কিন্তু এখন 1 কেজি চালের দামই প্রায় 50 টাকার উপরে। তাহলে এই যে দেখো, অর্থের মূল্য কিন্তু আস্তে আস্তে পরিবর্তন ঘটতেছে। তুমি আজকে যে জিনিসটা যেই টাকা দিয়ে কিনতে পারবা, তুমি নিশ্চয়তা দিতে পারবা না 1 বছর পর সেই জিনিসটার দাম সেরকম থাকবে কিনা, কারণ সময় যত পরিবর্তন হয়। এই যে দেখো, এই ছেলেটার পিছনে যে ক্যালেন্ডারটা দেখতে পাচ্ছ, অর্থাৎ সময় যত পরিবর্তন ঘটবে, অর্থের মূল্যেরও ঠিক তেমন একটা পরিবর্তন আসবে। এটাই হলো শিক্ষার্থী বন্ধুরা অর্থের সময় মূল্য। অর্থাৎ সময়ের পরিবর্তনে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে তাকে অর্থের সময় মূল্য বলে। মানি রিসিভ টুডে ইজ মোর ভ্যালুয়েবল দেন ইন ফিউচার। অর্থাৎ তুমি আজকে তোমার কাছে 10 টাকা থাকা মানে ভবিষ্যতে তোমার কাছে 10 টাকা থাকার চেয়ে আজকে তোমার কাছে 10 টাকা থাকা অনেক মূল্যবান। তোমার কাছে আজকে 1000 টাকা থাকা আর তোমার কাছে 10 বছর পর 1000 টাকা থাকা, এই দুইটার ভিতরে আজকে তোমার কাছে 1000 টাকা থাকা এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কারণ হাউ মাচ মানি ইউ উইল হ্যাভ ইন ফিউচার, অর্থাৎ ভবিষ্যতে তুমি কত টাকা পাবা, এইটার চেয়ে গুরুত্বপূর্ণ হলো হাউ মাচ মানি ইউ হ্যাভ ইন প্রেজেন্ট। হাউ মাচ মানি ইউ হ্যাভ অ্যাট প্রেজেন্ট, অর্থাৎ বর্তমানে তোমার কাছে কত টাকা আছে, এটা আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেন হাউ মাচ মানি ইউ উইল হ্যাভ ইন ফিউচার, ভবিষ্যতে তোমার কাছে কত টাকা থাকবে। তো ভবিষ্যতের চেয়ে বর্তমানে টাকার মূল্য বেশি। আজকের 1 টাকার মূল্য আর ভবিষ্যতের 1 টাকার মূল্য সমান না। অর্থাৎ মানি রিসিভ টুডে, আজকে তোমার কাছে যে টাকাটা আছে, ইজ মোর ভ্যালুয়েবল, গুরুত্বপূর্ণ, মূল্যবান দেন ইন ফিউচার। কারণ উইথ দ্য প্যাসেজ অফ টাইম, সময়ের পরিবর্তনে দেয়ার ইজ এ চেঞ্জ ইন ভ্যালু অফ মানি, অর্থের সময় পরিবর্তন, অর্থের মূল্যের পরিবর্তন ঘটে। উইথ দ্য প্যাসেজ অফ টাইম, উইথ দ্য চেঞ্জ অফ টাইম, দেয়ার ইজ এ চেঞ্জ ইন ভ্যালু অফ মানি। দিস ইজ কল্ড টাইম ভ্যালু অফ মানি। আজকের 100 টাকা এবং আজ থেকে 1 বছর পরের 100 টাকার মূল্য সমান না শিক্ষার্থী বন্ধুরা। আজকের 100 টাকা অধিকতর মূল্যবান। এটাই হলো অর্থের সময় মূল্যের ধারণা। এখন এখান থেকে যদি তোমার প্রশ্ন আসে অর্থের সময় মূল্য কি, তাহলে তুমি এক বাক্যে যদি জ্ঞানমূলক প্রশ্ন আসে তাহলে লিখতে পারো, সময়ের পরিবর্তনে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে তাকে অর্থের সময় মূল্য বলে। তুমি আরো ডিটেলস লিখতে পারো এভাবে, আজকের 100 টাকা এবং আজ থেকে 1 বছর পরের 100 টাকার মূল্য সমান নয়, অর্থাৎ আজকের 100 টাকা অধিকতর মূল্যবান। এটি হলো অর্থের সময় মূল্যের ধারণা। অর্থের সময় মূল্য বলতে অর্থের প্রতি এককের মূল্য সময়ের পরিবর্তনের সাথে সাথে যে পরিবর্তন হয় তাকে বোঝায়। যেমন আজকের 1000 টাকা এবং আজ থেকে 1 বছর পরের 1000 টাকার মূল্য সমান নয়, অর্থাৎ আজকের 1000 টাকার অধিকতর মূল্যবান। এটাই অর্থের সময় মূল্যের ধারণা। ফিনান্সের দৃষ্টিতে সময়ের পরিবর্তনের সাথে সাথে ভবিষ্যতে প্রাপ্ত অর্থের মূল্যের পরিবর্তন ঘটে। সময়ের পরিবর্তনের সাথে অর্থের মূল্যের এই পরিবর্তনকে অর্থের সময় মূল্য বলে। যেমন ফিউচারে তুমি যে টাকা পাবে সব টাকার মূল্য হইতে পারে আজকে যে টাকাটা পাচ্ছ তার সমান। অর্থাৎ ভবিষ্যতে তুমি এমন হইতে পারে যে 50 টাকা, 20 টাকা, 30 টাকা পাইলা, সব টাকার মূল্য হইল আজকের 10 টাকার সমান। বিষয়টা এরকম হতে পারে। তো এটা যদি তোমাকে অনুধাবনমূলক প্রশ্নে আসে তাহলে তুমি একটু ডিটেলস এভাবে লিখতে পারো। তো আমরা ধারণাটা আরেকটু ক্লিয়ার করি। যেমন তুমি তোমার বন্ধু হাসানের নিকট 100 টাকা পাও। তোমার বন্ধু হাসানের কাছে হয়তো তুমি 100 টাকা পাও। এমত অবস্থায় হাসান বলল 100 টাকা এখন পরিশোধ না করে 1 বছর পরিশোধ করবে। অর্থাৎ হাসান বলল যে বন্ধু, তুমি তো আমার কাছে টাকা পাও, তো তোমাকে আমি এখন এটা পরিশোধ করব না, তোমাকে আমি 1 বছর পরে পরিশোধ করব, এই ধারের টাকাটা 1 বছর পরে পরিশোধ করব। কিন্তু অর্থের সময় মূল্য ধারণা অনুসারে আজকের 100 টাকা আর 1 বছর পরের 100 টাকা সমান মূল্য বহন করে না। টাকা টাকার জায়গায় থাকবে। মনে রাখবা শিক্ষার্থী বন্ধুরা, টাকা টাকার জায়গায় থাকবে। অর্থাৎ আজকের 100 টাকা
আর ভবিষ্যতের পরের 100 টাকা কাগজি নোটটা সেম জায়গায় থাকবে। অর্থাৎ আজকে 100 টাকার নোটে বঙ্গবন্ধুর ছবি, 1 বছর পরে ওই 100 টাকার নোটে বঙ্গবন্ধুর ছবি থাকবে। আজকে 100 টাকার নোটে বাংলাদেশ ব্যাংকের সিল, 1 বছর পরে ওই বাংলাদেশ ব্যাংকের সিলই থাকবে। তাহলে আসলে পরিবর্তনটা কোথায় হচ্ছে? পরিবর্তনটা হচ্ছে এই টাকার মূল্য। অর্থাৎ আজকে 100 টাকা দিয়ে তুমি যে জিনিসটা কিনতে পারবে, ভবিষ্যতে হয়তো ওই জিনিসটা কিনতে গিয়ে তোমাকে 100 টাকার বেশি লাগতে পারে। এই কারণেই তোমার বন্ধু যে বলল হাসান যে তোমাকে আমি আজকে 100 টাকা পরিশোধ না করে 1 বছর পরে পরিশোধ করব, তুমি সেইটা নিবা না। কারণ অ্যাজ এ ফিনান্সের স্টুডেন্ট হিসাবে, অ্যাজ এ টাইম ভ্যালু অফ মানির কনসেপ্ট জানা স্টুডেন্ট হিসাবে তুমি এটা শিওর হয়ে গেছো যে আজকের টাকার মূল্য আর 1 বছর পরের ওই টাকার মূল্য ওরকম থাকবে না। অর্থাৎ আজকের 100 টাকার মূল্য 1 বছর পরের 100 টাকার মূল্যের চেয়ে বেশি আজকের টাকাটা। এবং এটা কেন হয়? যেমন ধরো সুদের হার 10%, শতকরা 10 ভাগ মানে কি 10%। ধরো তুমি জনতা ব্যাংকে 100 টাকা জমা রাখবে, তুমি কেন তোমার বন্ধুর কাছ থেকে আজকে 100 টাকা নিতে চাচ্ছ? তুমি কেন লেট করতে চাচ্ছ না? অর্থাৎ তোমার বন্ধু যে তোমাকে প্রপোজ করলো 1 বছর পরে পরিশোধ করে দিবে, এটা কেন তুমি নিতে চাচ্ছ না? এটার কারণ হলো, ধরো তুমি 100 টাকা ব্যাংকে রাখবে জমা, আজকে তোমার বন্ধু হাসানের কাছ থেকে টাকাটা পেয়ে তুমি এই টাকাটা কিন্তু ব্যাংকে জমা রাখতে পারো। ব্যাংক তোমাকে এই জমাকৃত অর্থের উপরে 10% সুদ দেবে। তার মানে 1 বছর পর ব্যাংক থেকে তুমি কত টাকা পাবে? 110 টাকা। তার মানে আজকের 100 টাকা, এখনকার 100 টাকা আগামী 1 বছর পরে 110 টাকায় পরিণত হচ্ছে। অর্থাৎ আজকের 100 টাকা আর 1 বছর পরের 110 টাকা, দুইটা অর্থের সময় মূল্য অনুযায়ী সমান মূল্য বহন করে। তো তোমার বন্ধু তো তোমাকে 1 বছর পর 100 টাকা ধরাই দিতে চাইছিল, কিন্তু অ্যাজ এ ফিনান্সিয়াল স্টুডেন্ট তুমি তো এটা বুঝে গেছো যে না, 1 বছর পরে তো 100 টাকা নেওয়া আমার জন্য লস হবে। কারণ এই টাকাটা যদি আমি ব্যাংকে রাখতে পারি বা এই টাকাটা যদি আমি অন্য কোথাও ইনভেস্ট করতে পারি, তাহলে তো 1 বছর পরে আমি এর চেয়ে বেশি টাকা পাবো। এবং সেটার প্রমাণ কিন্তু নিচে ছবি আছে, সময় রেখার মাধ্যমে আমি সেটা দেখাইছি। তোমরা একটু সময় রেখাটা খেয়াল করো, দেখো নিচে একটা সময় রেখা আছে, বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য। এই যে সময় রেখা আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা, এই সময় রেখায় অর্থের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য দেখা যাচ্ছে। অর্থাৎ আজকের 100 টাকা মানে 0 বছর, আজকের 100 টাকা 1 বছর পরে 110 টাকায় দাঁড়াচ্ছে। আজকের 100 টাকা 1 বছর পরে 110 টাকায় দাঁড়াচ্ছে, কারণ এইটার ভিতরে এক্সট্রা 10 টাকা সুদ আসছে। যে সুদটা তোমাকে কে দিবে? ব্যাংক। যদি তুমি এই টাকাটা ব্যাংকে বিনিয়োগ করো, অথবা এই টাকা তুমি শেয়ারে বিনিয়োগ করো, শেয়ার থেকে তুমি লভ্যাংশও পেতে পারো 10 টাকা। তার মানে তুমি যে শেয়ারটা আজকে 100 টাকা দিয়ে কিনবে, ওই শেয়ারের লভ্যাংশ বাবদ হয়তো তুমি 10 টাকা পাবে। তার মানে 1 বছর পর গিয়ে তুমি সেখান থেকে 110 টাকা পাচ্ছ। তো এই হলো অর্থের সময় মূল্যের ধারণা। তাহলে আমরা এতক্ষণ যে আলোচনা শুনলাম বা আলোচনা করলাম, এখান থেকে আমরা কনক্লুশনে আসতে পারি যে বর্তমানে প্রাপ্ত অর্থ ভবিষ্যতে প্রাপ্ত অর্থের চেয়ে বেশি মূল্যবান। অর্থাৎ ভবিষ্যতে সেম টাকা পাওয়ার চেয়ে ওই সেম টাকা আজকে পাওয়া বেশি ভ্যালুয়েবল। বর্তমানে প্রাপ্ত অর্থ নির্দিষ্ট সুদের হারে বিনিয়োগ করা যায়। অর্থাৎ ইউ ক্যান ডিপোজিট, ইউ ক্যান ইনভেস্ট today's money in bank and get more profit, and you can increase your money from today's to future. বর্তমান থেকে ভবিষ্যতে তুমি টাকাটা বাড়াতে পারো ব্যাংকে জমা রেখে। বর্তমানে প্রাপ্ত অর্থ ও ভবিষ্যতে প্রাপ্ত অর্থের পার্থক্যকে বলা হয় সুদের হার। অর্থাৎ তুমি বর্তমানে যে টাকাটা পাচ্ছ আর ভবিষ্যতে যে টাকাটা পাচ্ছ, এই দুইটার পার্থক্য হলো সুদ বা ইন্টারেস্ট। অর্থাৎ তুমি তো টাকাটা ব্যাংকে জমা দেবে, যদি ব্যাংকে জমা দাও তাহলে ব্যাংক তোমাকে সুদ দেবে, বা যেখানেই তুমি ইনভেস্ট করো, এই দুইটার পার্থক্য হলো তোমার মুনাফা বা প্রফিট। সুতরাং অর্থের সময় মূল্য বলতে 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 বোঝায় সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে, অর্থের মূল্যের যে হ্রাস বা বৃদ্ধি পায়, তাকে অর্থের সময় মূল্য বোঝায়। শিক্ষার্থী বন্ধুরা, এখন অর্থের সময় মূল্য, সময় অগ্রাধিকারের কারণ আমরা দেখব। অর্থাৎ অর্থের সময় অগ্রাধিকার, অর্থের সময় অগ্রাধিকার আমরা কারণ
কি, কেন আমরা অর্থের সময় মূল্যের উপরে গুরুত্ব দিচ্ছি, অর্থাৎ বর্তমানের প্রাপ্ত টাকাকে আমরা কেন গুরুত্ব দিচ্ছি, এটার কিছু কারণ আছে। তো এই কারণগুলো এখন আমরা দেখবো শিক্ষার্থী বন্ধুরা। আমি এখন একটা ভিডিও দেখাবো, তোমরা ভিডিওটা ভালো করে খেয়াল। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে এই ভিডিওটায় তিনটা অবস্থা দেখলা। আমি যদি তোমাদেরকে সেই তিনটা অবস্থা একটু আবার দেখাই, যে প্রথমটা ছিল যে তোমাকে অভিনন্দন জানানো হলো যে লটারিতে তুমি 10,000 টাকা জিতেছ। প্রশ্ন হচ্ছে, তুমি 10,000 টাকার পুরস্কার এখনই নিবে না 1 বছর পরে নিবে? এরপর তোমাকে বলা হয়েছে যে ধরো তুমি একজন চাকরিজীবী, তোমার প্রতি মাসের বেতন পরবর্তী মাসের 1 তারিখ অথবা 15 তারিখে নিতে পারবে। প্রশ্ন হইল, তুমি কি মাসের শুরুতে নেবে না মাসের মাঝামাঝি নেবে? আর 3 নম্বর প্রশ্ন হলো, তোমার রেজাল্ট ভালো হওয়ার কারণে, পরীক্ষার রেজাল্ট ভালো হওয়ার কারণে তোমার বাবা তোমাকে একটি ল্যাপটপ গিফট দিতে চাচ্ছে। প্রশ্ন হলো, ল্যাপটপ কেনার টাকাটা কি তুমি এখন নিবে না 1 বছর পর নেবে? তো আমরা প্রথম প্রশ্নে আসি। প্রথম প্রশ্নটা ছিল যে লটারির টাকা। স্বাভাবিকভাবে লটারির টাকাটা তুমি কিন্তু এখনই নিতে চাবে। কেন? কারণ 1 বছর পরে কিন্তু অনেক সমস্যা থাকতে পারে। লটারি যারা যারা তোমাকে টাকাটা দিবে তাদের মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে। এমনও আছে তারা বিভিন্ন কোম্পানির মতো লোপাট হতে পারে। এখন তোমাকে অফার দিল, ঠিক আছে, সাইক্লোন অফার দিল, পরে সেই সাইক্লোন অফার নাও থাকতে পারে। আমি কিন্তু ডিটেলস বলতে চাচ্ছি না সাইক্লোন অফার বলতে কি বোঝাচ্ছে। যাই হোক, তুমি এই ভয়ে কিন্তু এখন নিতে চাবে। তুমি প্রতি মাসের 1 তারিখই তোমার এই বেতনের টাকাটা তুমি নিবে। কেন? কারণ 1 তারিখে তোমার হাতে টাকা থাকলে তুমি মাসের শুরুতে অনেক কিছু কিনতে পারবে। হয়তো মাসের মাঝখানে গিয়ে তোমার ওই দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেতে পারে, অথবা তোমার বাচ্চাদের স্কুলের বেতন টেতন সব তো মাসের শুরুতেই ক্লিয়ার করতে হয়, তাই না? বাসা ভাড়া টাসা ভাড়া সব মিলিয়ে। তার মানে তুমি 1 তারিখই নিতে চাও। তোমার বাবা তোমাকে ল্যাপটপ কিনে দিতে যাচ্ছে, তুমি এখনই নিবা না 1 বছর পরে নেবা? অবশ্যই এখন নেবা। কেন এখন নেবা? কারণ 1 বছর পরে হয়তো ল্যাপটপ কেনার এই টাকাটা খরচ হয়ে যেতে পারে, তোমার বাবার মন মানসিকতা পরিবর্তন হয়ে যেতে পারে, বা বিভিন্ন কারণে যেই ল্যাপটপটা তুমি এখন কিনতে চাচ্ছ হয়তো পরে সেটা মার্কেট আউট হয়ে যেতে পারে, দাম বেড়ে যেতে পারে। তো বিভিন্ন কারণে আমরা বলে থাকি যে অর্থের সময় একটা অগ্রাধিকার আছে। তো এই 4টা কারণে, তোমরা এখন সেই 4টা কারণ দেখছো, যে এই 4টা কারণে আমরা বলে থাকি যে অর্থের একটা সময় প্রেফারেন্স আছে, বা অর্থের সময় একটা অগ্রাধিকার আছে। যদি কোনো ব্যক্তিকে বর্তমানে নির্দিষ্ট পরিমাণ নগদ অর্থ বা একই পরিমাণ ভবিষ্যতে প্রাপ্ত নগদ অর্থ গ্রহণের মধ্যে সুযোগ দেওয়া হয়, তাহলে তার কাছে বর্তমানে প্রাপ্ত নগদ অর্থ ভবিষ্যতে প্রাপ্ত একই পরিমাণ নগদ অর্থের চেয়ে বেশি পছন্দনীয় হবে। একে অর্থের সময় পছন্দ বা টাইম প্রেফারেন্স ফর মানি বলে। যেমন আমরা অনেকগুলো উদাহরণ মাত্র দেখলাম। তো এখন আমরা দেখব সেই কারণগুলো, অর্থাৎ এই 4টা কারণ আমরা এখন দেখব, যে এই 4টা কারণে যে
আমরা বলছি যে অর্থের সময় অগ্রাধিকার দেওয়া হয়, সেই 4টা কারণ আমরা এখন দেখব। তো প্রথম কারণটা হলো শিক্ষার্থী বন্ধুরা অনিশ্চয়তা। যে কোনো ব্যক্তিকে বর্তমানে অর্থকে বেশি প্রাধান্য দেয়, কারণ ভবিষ্যৎ সর্বদা অনিশ্চিত। ভবিষ্যতে সে অর্থ নাও পেতে পারে, তাছাড়া ভবিষ্যতে সে জীবিত থাকবে কিনা সেটা কিন্তু আমরা শিওর বলতে পারতেছি না। অর্থাৎ এমন হতে পারে কোভিড-19 ক্রাইসিস হওয়ার আগে এই অনিশ্চিত সিচুয়েশন সম্পর্কে তুমি আমি কেউ কি ওয়াকিবহাল ছিলাম, বা কেউ কি বলতে পারছি যে কোভিড-19 ক্রাইসিসটা চলে আসবে হঠাৎ করে? অনেক বিজনেসম্যান আছে যারা ইনভেস্ট করছিল, এবং ইনভেস্টের যে মানে রিওয়ার্ডটা তারা কিন্তু সব নগদে তুলে নিয়েছে, কারণ তারা জানতো হয়তো ভবিষ্যতে কোনো ঘটনা ঘটতে পারে, এবং সেই দুর্ঘটনাই কিন্তু ঘটেছে। আমরা দেখেছি কোভিড-19 ক্রাইসিসের কারণে অনেক ব্যবসায়ীরা কিন্তু পথে বসে গেছে। এমনকি মানুষের কি হয়েছে, মানুষের রোগ হয়েছে, অনেক মানুষ মারা গেছে। তার মানে বিভিন্ন কারণে আমরা বলতে পারি যে ভবিষ্যৎ বিষয়টা কিন্তু আসলে শিক্ষার্থী বন্ধুরা পুরাই অনিশ্চিত। তুমি কিন্তু নিশ্চিতভাবে বলতে পারবা না যে ভবিষ্যতে কি হবে কি হবে না। তুমি মারাও যেতে পারো, তোমার রোগ হতে পারে বিভিন্ন কারণে। এই আনসার্টেনটির কারণে বর্তমানের প্রাপ্ত অর্থকে আমরা বেশি গুরুত্ব দেই ভবিষ্যতে প্রাপ্য অর্থের চেয়ে। আমরা 2 নম্বর কারণটা দেখি শিক্ষার্থী বন্ধুরা। আমাদের 2 নম্বর কারণটা ভোগ অগ্রাধিকার। আমাদের 2 নম্বর কারণটা হলো ভোগ অগ্রাধিকার। দেখো কিভাবে খাচ্ছে, তাই না? কত খাবার খাচ্ছে এই লোকটা, তাই না? তার মানে এখন তার খাওয়ার যে ক্ষমতা, ভবিষ্যতে তার খাওয়ার তেমন ক্ষমতা নাও থাকতে পারে। কথাটা হাস্যকর হলেও সত্য। আর যদি ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ভিডিও দেখা হয়, আর যদি লাইফ স্টাইল নিয়ে একটু সচেতন হও, তাহলে কিন্তু আগের মতো সেরকম পেট ভরে খাওয়ার ইচ্ছা তোমার থাকবে না, রাইট? তার মানে বিফোর 30 ইয়ার্স এজ, অর্থাৎ তোমার 30 বছর হওয়ার আগে তুমি যেরকম ভোগ করতে পারো, ইচ্ছা মতো টাকা পয়সা দিয়ে যা ইচ্ছা তাই কিনে খেতে পারো, 30 বছরের পরে গিয়ে তোমরা কিন্তু সেই পরিমাণ খাবার অ্যাবজর্ব করার সেই কন্ডিশন তোমার নাও থাকতে পারে। হ্যাঁ, বিভিন্ন কারণে ডায়াবেটিস, তারপর হলো আলসার, গ্যাসের সমস্যা। তার মানে এখন তোমার যা খাওয়ার ইচ্ছা, ভবিষ্যতে সেটা তোমাকে খাওয়ার ইচ্ছা নাও থাকতে পারে। তোমাকে একটা বুফে অফার আসলো, হ্যাঁ, যে তুমি 10 টাকা দিয়ে পুরা 1 সপ্তাহ বুফে খাওয়ার একটা তোমার অফার দেওয়া হলো, ঠিক আছে? তো এখন তোমার এই অফারটা একটা কন্ডিশন আছে, যে অফারটা তুমি কি এখন তুমি এই অফারটা নেবে, বুফে খাওয়ার এই অফারটা, না 10 বছর বা 2 বছর পর নিবে? ধরো 2 বছর পরের একটা অফার আসলো যে 2 বছর পর নিতে হবে অথবা আজকে নিতে হবে। আমি বিশ্বাস করি যে 100% মানুষ বুফে খাওয়ার এই অফারটা এখনই নেবে, কারণ 2 বছর পর হয়তো সেরকম খাওয়ার তার মানসিকতা নাও থাকতে পারে। যেমন করোনার আগে অফারটা আসছে, হ্যাঁ, তো করোনার ভিতরে লকডাউন চলে আসছে, তাই না? লকডাউনের ফলে কিন্তু তারা বলতে পারে যে আপনাদেরকে যে অফারটা আমরা দিয়েছিলাম সেই অফারটা এখন হয়ে গেছে, এক্সপায়ার হয়ে গেছে। তার মানে ভবিষ্যতে তুমি যে পরিমাণ ভোগ করতে পারবে তার চেয়ে এখন কিন্তু তুমি বেশি ভোগ করতে পারতেছো। বিষয়টা কিন্তু এরকম। বেশিরভাগ মানুষ ভবিষ্যতে কোনো দ্রব্য বা সেবা ভোগ অপেক্ষা বর্তমানের ভোগকে বেশি প্রাধান্য দেয়। এর মূল কারণ ওই দ্রব্য এবং সেবার বর্তমান ভোগ জরুরি, আর্জেন্সি অফ প্রেজেন্ট ওয়ান্টস, অথবা ভবিষ্যতে অসুস্থ হতে পারে, মৃত্যু হতে পারে, মুদ্রাস্ফীতির কারণে ভোগ সম্ভব না হওয়ার ঝুঁকি থাকে। অর্থাৎ মুদ্রাস্ফীতির কারণে এমন হতে পারে ওই পণ্যটার দাম বেড়ে গেল। অর্থাৎ তোমার এখন মন চাইতেছে তুমি গরুর গোশ কিনে ভালো করে খাবে, তোমার মন চাচ্ছে তুমি এখন একটু মনে করো বার্গার খাবে, পাস্তা খাবে, তোমার মন চাচ্ছে এখন তুমি অনেক মনে করো ফাস্ট ফুড খাবে। কিন্তু ভবিষ্যতে দেখা গেল এই ফাস্ট ফুডের দাম বেড়ে গেল, গরুর গোশতের দাম বেড়ে গেল, তাই না? কেজিতে পেঁয়াজ পেঁয়াজের ঘটনা যদি বলি, ভবিষ্যতে পেঁয়াজের দাম আরো বেড়ে যেতে পারে। তো আসলে বিভিন্ন কারণে, নাম্বার অফ রিজনস, দেয়ার ইজ এ প্রবলেম অফ কনজিউমিং ফর ফিউচার। মানে কনজামশন বা কনজিউমিং সিস্টেম, মানে কনজিউম প্রিফারেন্সটার কথা যদি আমরা চিন্তা করি, তাহলে বর্তমানের ভোগটাকেই আমরা বেশি প্রাধান্য দেই। আর এই কারণে বর্তমানে টাকা পয়সা দিয়ে সবকিছু কিনে বর্তমানে খাওয়াটাকেই আমরা বেশি
প্রাধান্য দেই না। পিৎজা এখনই খাওয়া উচিত, 1 বছর পর না খাওয়াই ভালো হবে, কি বলো? তো পরের কারণটা আমরা চলে যাই। পরের কারণটা হলো ইনভেস্টমেন্ট অপরচুনিটি বা বিনিয়োগের সুযোগ। অধিকাংশ মানুষ ভবিষ্যতে প্রাপ্ত নগদ অর্থের চেয়ে বর্তমান নগদ অর্থকে পছন্দ করে। তার কারণ সে বর্তমানে নগদ অর্থ যেটা পেল সেটা কিন্তু সে বিনিয়োগ করে ভবিষ্যতে প্রাপ্ত নগদ অর্থ বৃদ্ধি করতে পারে। যেমন আমরা একটু আগে উদাহরণ দেখেছি যে তোমার বন্ধু সোহেল তোমাকে অফার দিছিল যে তুমি ধারের টাকা আজকে নাও 100, অথবা তুমি 1 বছর পরে নাও। তুমি বলছো যে না, আজকে দিতে হবে। কেন? কারণ তুমি 100 টাকা তার কাছ থেকে নিয়ে তুমি আমার ব্যাংকে রাখতে পারবা। তো ব্যাংক তোমাকে আবার ওই জমাকৃত অর্থের উপরে 10% সুদ দেবে। তার মানে 1 বছর পর এই 100 টাকা গিয়ে ঠেকবে 110 টাকা। তো বর্তমানে প্রাপ্ত টাকা তুমি ইনভেস্ট করতে পারবা, এই ইনভেস্ট করে তুমি এই টাকাকে ভবিষ্যতে বাড়াতে পারবা। যেমন বর্তমানে 5,000 টাকা 10% হারে বিনিয়োগ করলে 1 বছর পরে সে 5,000 টাকার প্রাপ্তির চেয়ে সে বেশি পাবে। অর্থাৎ 5,000 টাকার ভবিষ্যতে পাওয়ার চেয়ে সে আজকে 5,000 টাকা নেবে, কারণ আজকের 5,000 টাকা 10% বিনিয়োগ করার দ্বারা সে 5,500 টাকা কিন্তু ভবিষ্যতে পাবে। তাই বর্তমানে 5,000 টাকা পাওয়াকেই সে বেশি প্রাধান্য দেবে দেন ভবিষ্যতে 5,000 টাকা পাওয়ার চেয়ে। তো এই ইনভেস্টমেন্ট অপরচুনিটির দিক থেকে আমরা বলি যে বর্তমানে টাকা বেশি গুরুত্বপূর্ণ। এরপর আসো মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি মানে কি? ইনফ্লেশন, অর্থাৎ হু হু করে প্রাইস হাইক। তোমরা প্রাইস হাইক নিয়ে বোধহয় প্যারাগ্রাফ লিখেছো, প্যারাগ্রাফ ইংলিশে। প্রাইস হাইক মানে কি? যখন দ্রব্যমূল্যের দাম বাড়তে থাকে, অর্থের মূল্যটা কমতে থাকে, এটাকে বলা হয় প্রাইস হাইক। এই যে দেখো, অনেক টাকা পয়সা নিয়ে গেছো, কিন্তু টাকা পয়সার চেয়ে কি হয়েছে? দ্রব্যমূল্যের দাম বেশি হয়ে গেছে। জিম্বাবুয়েতে এই ঘটনা ঘটে, অনেক প্রাইস হাইক চলে জিম্বাবুয়ে, কেনিয়া, আফ্রিকার অনেক দেশে। তো যখন অর্থের কোনো দামই থাকে না, কোনো বেইলি থাকে না, ঠিক আছে, অর্থর কোনো, মনে করো এইটা অর্থ, টাকা পয়সা মনে করো খায় না, মাথায় দেয়, এইটার আর কাগজের কোনো, মনে করো দাম সেম, কাগজ আর টাকার ভিতরে কোনো দাম আলাদা নাই। অনেক টাকা পয়সা দিয়েও তুমি সামান্য পরিমাণ খাবার কিনতে পারবা। তো বিষয়টা এরকম, কোন দ্রব্য বা সেবার মূল্যের ঊর্ধ্বগতিকে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন বলে। অর্থাৎ বর্তমানে দ্রব্যটি যে দামে তুমি ক্রয় করতে পারতেছো, ভবিষ্যতে তার চেয়ে বেশি দাম দিয়ে তোমাকে ক্রয় করতে হতে পারে। এটা কিন্তু হচ্ছে, এবং আমি সেটা তো উদাহরণ প্রথম দিকেই দিলাম। আগে আমরা 10 টাকা দিয়ে কত কিছু কিনতাম, এখন 10 টাকা দিয়ে সেই পরিমাণ জিনিস কেনা যায় না, যার ফলে ক্রয় ক্ষমতা মানে মানুষের পারচেসিং পাওয়ার হ্রাস পায়। ক্রয় ক্ষমতা হ্রাস পাওয়ার ঝুঁকি এড়ানোর জন্য অধিকাংশ মানুষ বর্তমানে নগদ অর্থ প্রাপ্তিকে বেশি গুরুত্ব দেয়। আর এই সমস্ত কারণেই আমরা বলি যে অর্থের সময় অগ্রাধিকার দেওয়া হয়। তো এখন আমরা দেখবো শিক্ষার্থী বন্ধুরা, অর্থের সময় মূল্যের গুরুত্ব, অর্থাৎ ইম্পর্টেন্স অফ টাইম ভ্যালু অফ মানি। আর্থিক ব্যবস্থাপক বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে, এসব সিদ্ধান্তর সাথে নগদ আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ জড়িত। সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য নগদ প্রবাহের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করার প্রয়োজন। নিচে অর্থের সময় মূল্য আমরা গুরুত্বগুলো এখন দেখব। প্রথম হলো সুযোগ ব্যয়। অর্থের সময় মূল্যের প্রথম গুরুত্বটা হলো কি? সুযোগ ব্যয়। সুযোগ ব্যয়ের দৃষ্টিকোণ থেকে অর্থের সময় মূল্যের একটা গুরুত্ব আছে। পরের পয়েন্টটা হলো ঋণ গ্রহণ সিদ্ধান্ত। পরের পয়েন্টটা হলো প্রবৃদ্ধির হার নির্ধারণে অর্থের সময় মূল্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঋণ গ্রহণ সিদ্ধান্তের ক্ষেত্রে টাইম ভ্যালুর অনেক গুরুত্বপূর্ণ অবদান আছে। তুমি কোথাও ইনভেস্ট করতে যাচ্ছ, ইনভেস্টমেন্ট প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রেও অর্থের সময় মূল্যের গুরুত্ব আছে, সেটাই আমরা এখন দেখবো। প্রথম আসে সুযোগ ব্যয়, যেটাকে ইংলিশে বলা হয় অপরচুনিটি কস্ট। তার মানে তোমার কাছে দুইটা অপশন আছে, তুমি দুইটা অপশন একসাথে নিতে পারবা না, একটা নিলে আরেকটাকে তোমার মানে বাদ দিতে হবে। তো এই যে বাদ দিলা, এটা নিলে তো এখান থেকে কিছু সুবিধা পাইতা, তো এইটা যে সুবিধা হারাইলে এটাকে বলে সুযোগ ব্যয়। ধরো তোমার কাছে কমার্স কলেজে ভর্তি হওয়ার সুযোগ আছে, একই সাথে সিটি কলেজেও ভর্তি হওয়ার সুযোগ আসছে, বাট তুমি দুইটা কলেজে তার একসাথে ভর্তি হতে পারবে না। তুমি যদি কমার্স কলেজে ভর্তি হও, তাহলে সিটি কলেজে ভর্তি হওয়ার সুযোগ তুমি হারাইলা, এবং ওখানে সুবিধাও তুমি হারাইলা, এটাকে বলে সুযোগ ব্যয়। একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করলে অন্য একটি প্রকল্পে অর্থ বিনিয়োগের সুযোগকে ত্যাগ করতে হয়, যাকে অর্থায়নের ভাষায় বিনিয়োগের সুযোগ ব্যয় বলা হয়। অর্থের সময় মূল্যের সূত্র প্রয়োগের মাধ্যমে এই সুযোগ ব্যয়ের পরিমাণ নির্ধারণ করা যায়। উদাহরণস্বরূপ, তোমার এলাকায় জমির মূল্য 10 বছরে দ্বিগুণ হয়, অন্যদিকে
অগ্রণী ব্যাংকে সঞ্চয় হিসেবে সুদের হার ধরা যাক শতকরা 10 ভাগ মানে 10%। জমি কিনলে সোনালী ব্যাংকে তুমি টাকা রাখতে পারবা না, আবার সোনালী ব্যাংকে টাকা রাখলে তুমি জমি কিনতে পারবা না, তাই জমি ক্রয়ের সুযোগ ব্যয় হলো 10%। অর্থাৎ তুমি হয় জমি কিনে টাকাটা ইনভেস্ট করতে পারো অথবা অগ্রণী ব্যাংকে টাকাটা ইনভেস্ট করতে পারো, কিন্তু দুইটা একসাথে নিতে পারবা না। এ ব্যাপারে একটি সহজ এবং মোটামুটি সঠিক পদ্ধতি রুল 72 নামে পরিচিত। টাকা দ্বিগুণ হলে রুল 72-কে মেয়াদ দিয়ে ভাগ করলে সুদের হার পাওয়া যায়, আবার 72-কে সুদের হার দিয়ে ভাগ করলে মেয়াদ পাওয়া যায়। জমির মূল্য যেহেতু 10 বছরে দ্বিগুণ হয়, সুতরাং সুদের হার 72 ভাগ 10 বছর বা 7.2%। সুতরাং জমি ক্রয় না করে অগ্রণী ব্যাংকে টাকা রাখা যুক্তিসঙ্গত। কেন? কারণ অগ্রণী ব্যাংক তোমাকে দেবে 7.2%, আর জমি তোমাকে এখানে কি বলছে, জমি যদি ক্রয় করো সেক্ষেত্রে তুমি এখান থেকে সুবিধা পাবা 7.2%, আর অগ্রণী ব্যাংকে যদি টাকা রাখো তাহলে সেখানে 10% তুমি সুদের হার পাবা, তাহলে এইটাই বেশি। অতএব এক্ষেত্রে অর্থের সময় মূল্যের গুরুত্ব অনেক। তো এই যেটা ফর্মুলা আমি দেখাইলাম রুল 72, এটার আলোচনা পরে আসতেছে। তো এইটা হলো ফিনান্সের একটা ফর্মুলা, অর্থাৎ টাইম ভ্যালু অফ মানির একটা ফর্মুলা। তো এই ফর্মুলা দিয়ে কিন্তু তুমি সুযোগ ব্যয় নির্ধারণ করলে, তো এক্ষেত্রে অর্থের সময় মূল্যের গুরুত্ব আছে। প্রকল্প মূল্যায়ন। শিক্ষার্থী বন্ধুরা, দীর্ঘমেয়াদী প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে প্রকল্পের বর্তমান ব্যয়ের সাথে ভবিষ্যৎ আয়ের মধ্যে তুলনা করতে হয়। আমরা আজকের এই চ্যাপ্টার থেকে জেনেছি টাকার বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য সমান না। সুতরাং ভবিষ্যৎ সম্ভাব্য আয়কে বর্তমান মূল্যে রূপান্তর না করে আমরা দীর্ঘমেয়াদী প্রকল্প মূল্যায়ন সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না। কারণ ভবিষ্যতের টাকা আসল টাকা না, ভবিষ্যতের টাকাকে তোমার আজকের টাকায় রূপান্তর মানে কনভার্ট করতে হবে। পরবর্তীকালে ক্যাপিটাল বাজেটিং করার সময় আমরা এই ধারণার প্রয়োগ দেখবো। আমাদের একটা অধ্যায় আসতেছে মূলধন বাজেটিং, ফিনান্স অধ্যায় নাম্বার 8। সুতরাং অর্থের সময় মূল্যের মাধ্যমে আমরা এই কিন্তু প্রকল্প মূল্যায়ন করতে পারি। অর্থাৎ একটা প্রকল্পের মূল্যায়ন করার ক্ষেত্রে অবশ্যই আমাদের এই প্রকল্প থেকে আমাদের বাট্টার হার বের করতে হবে। অর্থাৎ ধরো আমি উদাহরণস্বরূপ বলি, বাটা শো কোম্পানি উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে একটি নতুন মেশিন ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছে, যার আয়ুষ্কাল হলো 15 বছর। মেশিনটির ক্রয় মূল্য 10 লাখ টাকা। বা ধরো তোমার একটা নতুন কোম্পানি, তুমি একটা নতুন শাখা খুলবা, তো এটার দাম 10 লাখ টাকা। তো আগামী 15 বছরে এই বিনিয়োগ প্রকল্প হতে প্রাপ্ত নগদ প্রবাহকে একটা নির্দিষ্ট বাট্টার হাত দিয়ে বাট্টা করে বর্তমান মূল্যে রূপান্তরিত করে তা ক্রয় মূল্যের সাথে তুলনা করতে হবে। অর্থাৎ এই তুমি যে বিল্ডিং কিনলা 10 লাখ টাকা, এটা হলো তোমার আজকে খরচ হয়েছে, নগদ বহিঃপ্রবাহ। আর এইটা থেকে ভবিষ্যতে যে তুমি টাকা পাবে, তোমার টাকা যে আসবে ক্যাশ ইনফ্লো, নগদ আন্তঃপ্রবাহ, সেটাকে একটা নির্দিষ্ট বাট্টার হার দিয়ে বাট্টাকরণ করে আজকের টাকায় রূপান্তর করে এইটা কিনতে যত খরচ লাগছে আর ভবিষ্যতে প্রাপ্ত টাকার বাট্টাকৃত আজকের মূল্য, দুইটার পার্থক্য তোমাকে বের করতে হবে। তো এক্ষেত্রে ভবিষ্যতে প্রাপ্ত নগদ প্রবাহের বর্তমান মূল্য যদি ক্রয় মূল্য অর্থাৎ এই বিল্ডিং কেনার টাকার চেয়ে বেশি হয়, তাহলে প্রকল্পটি গ্রহণ করা যায়। তো এক্ষেত্রে বর্তমান মূল্য নির্ণয় হলো অর্থের সময় মূল্য একটি গুরুত্বপূর্ণ কৌশল, যা ব্যবহার করে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা যায়। তার মানে এখানে আমরা যে বিষয়টি আলোচনা করলাম যে বাট্টার হার, এটা অর্থের সময় মূল্যের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য টপিক। এই বাট্টার হারের মাধ্যমে আমরা বর্তমান মূল্য বের করি এবং এর মাধ্যমে আমরা ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারি, ইনভেস্টমেন্ট প্রকল্পগুলো বা প্রজেক্টগুলোকে ইভালুয়েশনে আমরা আনতে পারি। ঋণ গ্রহণ সিদ্ধান্ত। ব্যাংক বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণের পূর্বে ঋণের কিস্তি পরিশোধের ক্ষমতা বিবেচনা করতে হয়। অর্থাৎ কত কিস্তিতে তোমার ঋণটা পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধের বিভিন্ন মেয়াদের উপর ভিত্তি করে কিস্তির পরিমাণ ভিন্ন রকম হয়। যেমন 5 বছর মেয়াদি, 10 বছর মেয়াদি ঋণের কিস্তি বিভিন্ন হবে। আবার এই যে বিভিন্ন মেয়াদে তা হতে পারে, যেমন বার্ষিক কিস্তি, 6 মাসিক মানে অর্ধবার্ষিক কিস্তি, মান্থলি কিস্তি, এরকম। মেয়াদের ভিন্নতরই কারণে কিস্তির পরিমাণও ভিন্ন হয়। অর্থের সময় মূল্য নির্ণয় করে আমরা বিভিন্ন পরিমাণ ঋণের বিভিন্ন মেয়াদি কিস্তি বের করতে পারি এবং সে অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করতে পারি যে কি ধরনের মেয়াদে কিভাবে পরিশোধ্য কিস্তিতে কত টাকা ঋণ নিলে ব্যবসার জন্য উপযুক্ত হবে। অর্থাৎ তোমার লোন এগেনস্ট প্রপার্টি অর্থাৎ সম্পদের এগেনস্টে কতটুকু লোন নেবা, সেটা কিভাবে পরিশোধ করবা। এভাবে যথোপযুক্ত পরিকল্পনার অভাবে অনেক ব্যবসা প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যায়, কারণ অর্থের সময় মূল্য সম্পর্কে তাদের সঠিক ধারণা থাকে না। কারণ ঋণ গ্রহণের পূর্বে ঋণ পরিশোধ করার সক্ষমতা যাচাই করে তারপর ঋণ নিতে হয়। যেহেতু ঋণের টাকা পরিশোধ করা প্রত্যেকটি ব্যবসায়ের জন্য বাধ্যতামূলক, তাই ঋণ পরিশোধে ব্যর্থ হলে ব্যবসা প্রতিষ্ঠান দেউলিয়া হতে বাধ্য। এক্ষেত্রেও দেখা যাচ্ছে অর্থায়নে অর্থের সময় মূল্যের অনেক গুরুত্ব রয়েছে।
এরপর আসে প্রবৃদ্ধির হার, অর্থাৎ গ্রোথ রেট নির্ণয় করা। একটা প্রতিষ্ঠানের গ্রোথ রেট জানা খুবই দরকার। যেমন এবিসি কোম্পানি 2011 সালে বিক্রয়ের পরিমাণ ছিল 5 লাখ টাকা এবং 2013 সালে তা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 8 লাখ টাকা। এক্ষেত্রে অর্থের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য ধারণা ব্যবহার করে আমরা বিক্রয় বৃদ্ধির হার নির্ণয় করতে পারি। তো এই সমস্ত কারণে অর্থের সময় মূল্যের গুরুত্ব আছে। এখন আমাদের সামনে একটা মূল্যায়ন আসছে। অর্থের সময় পছন্দের কারণ হলো অনিশ্চয়তা। এটা তো হবেই, কারণ আমরা জানি, আমরা মাত্র দেখে আসছি যে অনিশ্চয়তার কারণে অর্থের সময় মূল্যের একটা অবশ্যই গুরুত্ব আছে, এটা তো হবেই। এরপর এটাও হবে, ভোগ অগ্রাধিকার হবে, বিনিয়োগের সুযোগ এটা হবে। তার মানে এখানে যে কয়টা আছে শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে কয়টা আছে সবগুলোই কিন্তু আসলে আমাদের সঠিক উত্তরের ভেতর চলে আসে। তার মানে এখানে আমরা উত্তরটা দিতে পারি সবগুলো, অর্থাৎ এখানে সবগুলোই আমাদের উত্তর হবে। এইটা হবে, এইটা হবে, এইটা হবে, এইটা হবে। তার মানে উত্তর হবে আমাদের ঘ নাম্বার আমাদের সঠিক উত্তর। ঘ নাম্বারটা হবে আমাদের কি সঠিক উত্তর। ঠিক আছে, অর্থাৎ এই তিনটার কারণেই আমরা বলতে পারি যে অর্থের সময় মূল্যের গুরুত্ব আছে। তো মোটামুটি আজকের ক্লাসটা থেকে তোমরা ভালো একটা ধারণা নিতে পারলা শিক্ষার্থী বন্ধুরা। তো আজকের ক্লাসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আজকের ক্লাস থেকে আমরা অর্থের সময় মূল্য ধারণা, অর্থের সময়ের গুরুত্বের কারণ, অর্থের সময় প্রেফারেন্স দেওয়ার কারণ, অনেক কিছুই জেনেছি। তো এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। আমরা নেক্সট ক্লাসের জন্য প্রস্তুতি নেই এবং সবাইকে শুভকামনা জানাই। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সবাই ভালো থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম।